আজকের গল্প প্রখ্যাত ছোট গল্পকার উইলিয়াম সমারসেট মমের লেখা দ্য লেটার। রূপান্তর ও বলা আমি সঞ্জয় চন্দ্র। সমারসেট মম একবার বলেছিলেন, ফ্যাক্ট ইজ আ পুয়ার স্টোরি টেলার, ইট rambles, is haphazard and tells of untidily. The writer needs to impose the discipline of a beginning, a middle and an end. সত্য ঘটনা সর্বদা অগোছালো, লেখককে শৃঙ্খলা আরোপ করতে হয়। দ্য লেটার গল্পটি অন্য বহু মমের গল্পের মতোই পুরোপুরি একটি সত্য ঘটনাকে নিয়ে লেখা। লেখক এই সত্য ঘটনার সাথে কেবল একটি চিঠির প্রসঙ্গ যোগ করেন। 1926 সালে প্রকাশিত এই গল্পটি সফল মঞ্চনাটকে, চলচ্চিত্রে এবং ব্যালেতে রূপায়িত হয়েছে। 40-এর দশকের বিখ্যাত অভিনেত্রী বেটি ডেভিস এবং গ্ল্যাডিস কুপার দ্য লেটার নামক ক্লাসিক হলিউড সিনেমাতে অভিনয় করেন। সিনেমাটি 7টি একাডেমি অ্যাওয়ার্ড নমিনেশন এবং বেটি ডেভিসের জন্য বেস্ট অ্যাক্ট্রেসের নমিনেশন অর্জন করে। গল্প দ্য লেটার। গল্পটির স্থান হল ব্রিটিশ অধিকৃত ব্রিটিশ মালওয়া, মানে আজকের মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। 1911 সালে সমারসেট মম যখন এই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তার এক সিঙ্গাপুরের উকিল বন্ধু তৎকালীন বিখ্যাত একটি মার্ডার কেসের গল্প শোনান এবং সেই গল্পটিকে কেন্দ্র করে এই গল্প দ্য লেটার। গল্পটি লেসলি এবং রবার্ট ক্রসবি নামক এক দম্পতিকে নিয়ে। রবার্ট ক্রসবি কাজের সূত্রে একদিন যখন বাইরে, তখন লেসলি মানে তার স্ত্রী জিওফ্রে হ্যামন্ড নামে এক প্রতিবেশী রাবার খামারের ম্যানেজার এবং ক্রসবির পরিচিত বন্ধু তাকে গুলি করে হত্যা করে। লেসলি বলে যে আত্মরক্ষার্থে সে এটা করতে বাধ্য হয়েছিল। মিস্টার হ্যামন্ড তাকে একা পেয়ে রেপ করতে চেষ্টা করেছিল। মিস্টার জয়েস, যার মুখ থেকে আমরা গল্পটা শুনি, তিনি সিঙ্গাপুরের এক খ্যাতনামা অ্যাটর্নি এবং রবার্টের বন্ধু। তিনি লেসলির হয়ে লড়ছেন আদালতে। মিস্টার জয়েস রবার্ট এবং লেসলিকে বহুদিন ধরে চেনেন, বাড়িতে যাতায়াত, একসাথে বেড়াতে যাওয়া, খাওয়া দাওয়া। রবার্টের রবার চাষের খামার আছে, বেশ বড়সড়, বেশি বহুল, শক্তপোক্ত চেহারা, সারাক্ষণ উঠে হেঁটে বেড়ায়, অবসর সময়ে টেনিস খেলে, আর শিশুর মতো সরল, কম কথা বলেন, নম্র এবং ভদ্র স্বভাবের। রবার্ট ভীষণ ক্ষুব্ধ এবং বিপন্ন যে হ্যামন্ডের মতো এক অমানুষকে হত্যা করার দায়ে লেসলিকে অ্যারেস্ট করা হয়েছে। লেসলির জায়গায় অন্য যে কোনো মহিলা ওই একই কাজই করত, হয়তো 10 জনের 9 জনই পারত না। সুতরাং লেসলির সাহসকে সবার সেলাম জানানো উচিত। এই 12 বছরের বিবাহিত জীবনে সে জানে লেসলির মতো মহিলা বিরল। অ্যাটর্নি জয়েস জানায় যে জনমত লেসলির পক্ষে। শুধু জনমতই নয়, পুলিশ, আইন, বিচারক সবাই লেসলির পক্ষে। সুতরাং নির্দোষ হয়ে জেল থেকে মুক্তি পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। বিচারকরা মনস্থির করেই নিয়েছেন এবং নিরপরাধ রায় ঘোষণার জন্য মুখিয়ে আছেন। আর জেলে থাকাটা ফর্মালিটি, আইনের বিধান। লেসলি খুনটা করেছে সেটা বিলক্ষণ সত্যি। সুতরাং বিচার শেষ না হওয়া পর্যন্ত হাজতবাস করতেই হবে, এটাই নিয়ম। মিস্টার জয়েসও জানেন লেসলি নির্দোষ, নিজেকে রক্ষার তাগিদেই সে খুনটা করেছে। কিন্তু একটা ব্যাপার ভেবে তার মনটা একটু খচখচ করছে। লেসলি 6টা গুলি কেন করলো? একটা, বড়জোর 2টো হতে পারে, কিন্তু 6টা। এইটা প্রসিকিউশন লয়ারের চোখ এড়িয়ে যাওয়া মুশকিল। আমি প্রসিকিউশনে থাকলে ওই ব্যাপারটাকে কেন্দ্র করেই তদন্ত করতাম, এগোতাম। কিন্তু তিনি নিশ্চিত যে চিন্তার কিছু নেই। এ পর্যন্ত বেশ কয়েকবার তিনি আইনজীবী হিসেবে লেসলির সাথে কথা বলেছেন। লেসলির শান্ত উদ্বেগহীনতা তাকে অবাক করেছে। চেহারায় হাজতবাসের অস্থিরতার কোনো ছাপ, বা 2 দিন বাদে যে তার বিচার হতে চলেছে ভীষণ সিরিয়াস একটি চার্জে, তাকে দেখে বোঝার উপায় নেই। মিস্টার জয়েস যতবার দেখা করেছেন প্রত্যেকবারই বেশ গোছানো, পরিপাটি এবং যেন হালকা রসিকতার মেজাজই দেখেছেন। প্রথমবার সে যেভাবে আর যা যা বলেছিল তার বিন্দুমাত্র এদিক ওদিক হয়নি। ঘটনার কয়েক ঘন্টা পরে ঠান্ডা গলায় যা বিবরণ দিয়েছিল তার সামান্য বিচ্যুতি ঘটেনি। লেসলির মতো লাজুক, নম্র,
নিরহংকার নির্বিরোধী চুপচাপ মহিলার এই রকম চাপের মুখে এই সাহস দেখে মিস্টার জয়েস ভীষণ অবাক হয়েছিলেন। সেই নিরীহ মেয়েটা এই রকম ভয়ানক কাণ্ড ঘটাতে পারে কল্পনা করা যায় না। এই ঘটনাটি এখনকার এই সাম্প্রতিক সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা। ক্লাবে, পার্টিতে, কাগজে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার পেনাং সবচেয়ে বেশি আলোচিত। মিসেস ক্রসবির বিবরণ খুবই সাদামাটা। ব্যবসার কাজে রবার্ট ক্রসবি সিঙ্গাপুর গেছে, তাই 8:45 নাগাদ ডিনার সেরে লেসলি ক্রসবি সিটিং রুমে আপন মনে সেলাই ফোড়াইয়ের কাজ করছিলেন। চাকর বাকররাও শুতে চলে গেছে ওই কম্পাউন্ডেরই পিছনে তাদের ঘর। বাগানে নুড়ি পাথরের বুটের শব্দ শুনে তিনি অবাক হয়েছিলেন। তার মানে কোনো সাহেব, কিন্তু কোনো গাড়ির শব্দ পাননি। এত রাতে কে এলো? সিঁড়ি বেয়ে বাংলোতে ঢুকে বারান্দা দিয়ে যে দরজার সামনে এলো, প্রথমে তিনি চিনতে পারেননি। ভেতরে আসতে পারি, গলাও চিনতে পারেননি প্রথমে। কে? চশমা খুলতে খুলতে তিনি প্রশ্ন করলেন, জিওফ্রে হ্যামন্ড। আসুন, ভেতরে আসুন। লেসলি উঠে গিয়ে অভ্যর্থনা জানালেন, হ্যান্ডশেক করলেন এবং রীতিমাফিক ড্রিঙ্কের আমন্ত্রণ দিলেন। জানালেন রবার্ট সিঙ্গাপুর গেছে। হ্যামন্ড দুঃখ প্রকাশ করে জানালো, একা লাগছিল, তাই ভাবলাম ঘুরে আসি। আগে হ্যামন্ড মাঝে মধ্যেই রবার্টের সাথে আড্ডা মারতে, টেনিস খেলতে আসতো। ইদানিং বেশ কয়েক সপ্তাহ দেখা হয়নি। হ্যামন্ড তাদের বাড়ি থেকে 8 মাইল দূরে একটি রবারের খামারের ম্যানেজার। জানালো বেশ কিছুটা দূরে গাড়ি ছেড়ে এসছে, যাতে গাড়ির আওয়াজে কারো ঘুমের ব্যাঘাত না ঘটে। এখানে রবার্ট চাষের সাথে যারা যুক্ত তারা তাড়াতাড়ি শুয়ে পড়ে, অনেক ভোরে কাজ শুরু করতে হয়। মিসেস লেসলি হুইস্কি সোডা এনে দিলেন। হ্যামন্ড নিজেই ড্রিঙ্ক তৈরি করে নিচ্ছিল আর পাইপে তামাক ভরে নিচ্ছিল। প্রায় 30-এর কোঠা উত্তীর্ণ হ্যামন্ড এখনও যথেষ্ট রূপবান। নীল চোখ, কোঁকড়ানো একমাথা চুল, লম্বা চওড়া সুপুরুষ হ্যামন্ড যুদ্ধের শুরুতেই সেনাবাহিনীতে যোগ দেয় এবং সেখানে তার ভূমিকা খুবই প্রশংসিত হয়। হাঁটুতে চোট পাওয়ার ফলে সেনাবাহিনী ছেড়ে এই কাজে যোগ দেয়া, এই মালয়ে আসা। হ্যামন্ড এই কলোনির শ্রেষ্ঠ বিলিয়ার্ডস প্লেয়ার। পায়ে আঘাত লাগার আগে সে ছিল দক্ষ নাচিয়ে ও চ্যাম্পিয়ন টেনিস খেলোয়াড়। তার হইচই আমোদে স্বভাবের জন্য সর্বত্র ছিল তার অবাধ গতি, প্রচুর বন্ধুবান্ধব, সবাই তাকে ভালোবাসত। কিন্তু হ্যামন্ডের একটা মারাত্মক দোষ ছিল, মহিলাদের প্রতি অত্যাধিক আসক্তি। সুন্দরী মহিলা দেখলেই জয় করার বাসনা নিয়ে ঝাঁপিয়ে পড়ত। বন্ধুবান্ধব, হিতৈষীরা অনেক মানা করেছিল। শেষে সেই কাল হলো। ড্রিঙ্ক নিতে নিতে হ্যামন্ড ঘোড়ার রেস, রাবারের দর, তার বাঘ শিকারের পরিকল্পনা ইত্যাদি হাবিজাবি বকতে থাকে। লেসলি চশমা সেটে আবার সেলাইয়ে মন দেয়। ওই ঠান্দি মার্কা চশমাটা আপনার মতো সুন্দরী মহিলার মুখে শোভা পায় না। লেসলি হ্যামন্ডের এই রসিকতায় খুব অবাক হন। তার সাথে হ্যামন্ডের কোনো রসিকতা সম্পর্ক নেই, ওপরে ওপরে আলাপ। ডাকসাইটে সুন্দরী হওয়ার কোনো বাসনা আমার নেই মিস্টার হ্যামন্ড। আর সত্যি বলতে কি, আপনি আমাকে সুন্দরী ভাবলেন না কুৎসিত ভাবলেন আমি বিন্দুমাত্র ভাবিত নই। একটু কড়া করেই বললেন। হ্যামন্ড অপমানটা গায়েই মাখল না। একটা চেয়ার তুলে তার পাশে এনে বলল, সে যাই বলুন, আমি মনে করি আপনি ভীষণ সুন্দরী। সেক্ষেত্রে আমি আপনাকে চোখ পরীক্ষা করানোর পরামর্শ দেব, বেশ গম্ভীরভাবে লেসলি বলল। এর পরের ঘটনা অনেকটাই গতে ফেলা। হ্যামন্ড আবেগের সাথে প্রেম নিবেদন করল, নাকি সে যেদিন থেকে দেখেছে সেদিন থেকেই সে তাকে ভালোবাসে, মদের ঘরে বকছে। আজ এই দীর্ঘ 7 বছরের পরিচয়ে অনেকবারই তো দেখা সাক্ষাৎ হয়েছে। একবার যখন খুব অসুস্থ হয় তখন এই বাড়িতে দিন 15 এনে দেখভালও করা হয়েছিল। কই বিন্দুমাত্র এদিক ওদিক চোখে পড়েনি তো। আর একটা ড্রিঙ্ক নিতে দেখে লেসলি আতঙ্কিত বোধ করলেন এবং বারণ করলেন, লেসলি তুমি বোধহয় ভাবছ মদের ঘরে এগুলো বলছি, কিন্তু ভগবানের শপথ লেসলি, আই লাভ ইউ, আই লাভ ইউ লেসলি, আই লাভ ইউ। আপনার এই প্রলাপ শোনার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। আপনি বাড়ি যান, নইলে আমার চাকরদের ডাকবো। লেসলি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, বারান্দাতে গিয়ে চাকরদের ডাকার জন্য। হ্যামন্ড শক্ত করে তার 2 কাঁধ ধরল। ক্রুদ্ধভাবে চিৎকার করতে করতে লেসলি নিজেকে ছাড়াতে চেষ্টা করল,
চিৎকার করে ভৃত্যদের ডাকতে শুরু করলো। হ্যামন্ড এক হাত দিয়ে তার মুখ চেপে ধরল। তারপর কিছু বুঝে ওঠার আগেই হ্যামন্ড তাকে শক্ত আলিঙ্গনে বেঁধে পাগলের মতো চুমু খেতে শুরু করলো। লেসলি নিজেকে মুক্ত করার ব্যর্থ প্রয়াস চালাতে চালাতে অনুরোধ উপরোধ করতে লাগলো, কিন্তু এই শক্তিশালী মানুষটির কাছে সে বড়ই অসহায়। ভয় হচ্ছিল যে অজ্ঞান হয়ে যাবে, ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিল। হ্যামন্ডের উষ্ণ নিঃশ্বাসে অসুস্থ বোধ হচ্ছিল, হাতের চাপে প্রাণান্ত। হ্যামন্ড এক হ্যাঁচকায় তাকে শূন্যে তুলে বেডরুমের দিকে নিয়ে চলল। যাওয়ার পথেই একটা টেবিলে ধাক্কা খেল। কোলে লেসলির ভার আর দুর্বল হাঁটু, টলমল করে ভার সামলাতে না পেরে হ্যামন্ড বেসামাল হয়ে হুড়মুড় করে সামনে পড়ল। এক মুহূর্তে নিজেকে ছাড়িয়ে নিয়ে লেসলি ডেস্কের দিকে গেল। ডেস্কে একটা রিভলভার রাখা ছিল। রবার্টের অনুপস্থিতিতে এটা সাথে নিয়ে ঘুমানোর অভ্যেস লেসলির। পলকে হ্যামন্ড নিজেকে সামলে নিয়ে দ্রুত এগিয়ে এলো। লেসলি তখন ভয়ে জ্ঞানশূন্য, চিন্তারহিত। মনে আছে একটা গুলির আওয়াজ হলো। দেখলো হ্যামন্ড টলতে টলতে বারান্দার দিকে পালাচ্ছে, চিৎকার করে কিছু বলছিল। এখন মনে নেই। মনে আছে পিছু পিছু মোহগ্রস্তের মতো এসে স্বয়ংক্রিয়ভাবে একটার পর একটা গুলি করেই চলল, যতক্ষণ না চেম্বার খালি হলো। হ্যামন্ডের রক্তাক্ত দেহটা বারান্দায় পড়ে রইল। গুলির শব্দে বাড়ির চাকরদের ঘুম ভাঙল। তারা এসে দেখল মিসেস ক্রসবি তখনও রিভলভার হাতে হ্যামন্ডের মৃতদেহর কাছে দাঁড়িয়ে। এরপর রিভলভার ফেলে নিজের ঘরেতে ঢুকে খিল এঁটে দেয়। বাড়ির চালাক চতুর চীনাভৃত্য গাড়ি নিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অফিসারকে ডেকে নিয়ে আসে ভোরবেলাতে। লেসলি তার ঘর থেকে বের হয় এবং আরও কয়েক ঘন্টা পরে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অফিসার এবং তার স্বামী রবার্টের সামনে এই স্বীকারোক্তি দেয়। তারপর থেকে সে এই ঘটনা অনেকবার বলেছে, কোথাও এদিক ওদিক হয়নি। উকিল হিসাবে যেটা নিয়ে মিস্টার জয়েসের ধন্দ হচ্ছিল সেটা হলো ওই 6টা গুলি করার ব্যাপারটা। মিসেস লেসলিকে তিনি যতখানি চেনেন তাতে 6টা গুলি বড্ড বেশি। মানে গুলি খেয়ে পড়ে যাওয়ার পরও হ্যামন্ডের ওপর দাঁড়িয়ে একটার পর একটা গুলি করে গেছে। হ্যাঁ, বলেছে খুব রাগ হয়েছিল, জ্ঞানশূন্য, কিন্তু এত রাগ? তার মতো নিরীহ, ধীর স্থির, পরিচালিত, রসবোধ সম্পন্ন মহিলার এত রাগ? মিস্টার জয়েস কাঁধ ঝাঁকিয়ে নিজের মনেই বললেন, কে জানে বাবা, কাউকে দেখে আসলে বোঝার উপায়ই নেই কত হিংস্রতা ভেতরে লুকিয়ে আছে। দরজায় টোকা দিল কেউ। ভেতরে আসুন। তার চীনা ক্লার্ক অং চি সেং। গ্রেজ ইন থেকে আইন পড়ার পর এই 1-2 বছর তার কাছে অ্যাপ্রেন্টিসশিপ করছে, নিজে স্বাধীনভাবে প্র্যাকটিস শুরু করার আগে। খুব পরিশ্রমী, বাধ্য আর ভীষণ ধূর্ত। অংচি সসম্ভ্রমে ঢুকে সন্তর্পণে দরজা বন্ধ করে মিস্টার জয়েসের টেবিলের দিকে এগিয়ে এলো। আপনার সাথে কিছু ব্যক্তিগত কথা বলতে চাই মিস্টার জয়েস। অংচির অত্যাধিক অমায়িক হাবভাব, সব কিছু গুছিয়ে বলার প্রবণতা। মিস্টার জয়েস বড় রঙ্গবোধ করতেন। মৃদু হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ বলুন না, খুবই গোপনীয় ব্যাপার স্যার। ঠিক আছে বলুন। মিস্টার জয়েস ভালো করে অংচিকে দেখলেন। সেই প্রত্যেক দিনের মতো হাল ফ্যাশনের পোশাক, ঝকঝকে চামড়ার জুতো, উজ্জ্বল সিল্কের মোজা, কালো টায়ে মুক্ত আর রুবির পিন সাঁটা, বাঁ হাতের চতুর্থ আঙুলে একটা হীরের আংটি, পকেটে সোনার পেন আর পেন্সিল, হাতে সোনার ঘড়ি, চোখে চশমা। একটু কাশলো। স্যার, ওই ক্রসবি কেসটা নিয়ে একটা কথা ছিল। আচ্ছা স্যার, এমন একটা জিনিস জানতে পেরেছি যাতে পুরো কেসটাই অন্যদিকে ঘুরে যেতে পারে। কি জিনিস? আসামির একটি চিঠি মৃত ব্যক্তির কাছে পাওয়া গেছে। মিস্টার জয়েস যদিও বুঝতে পারছিলেন অংচি কি বলতে চাইছে, না বোঝার ভান করে বললেন, এই 7 বছর পরিচিতির সূত্রে এটা খুবই স্বাভাবিক। মিসেস ক্রসবি 2-একটা চিঠি লিখেছেন, কখনো চায়ের নিমন্ত্রণ, কখনো পার্টি, কখনো টেনিস খেলা। না স্যার, এই চিঠিটা সেরকম চিঠি নয়। ঘটনার দিন লেখা, হ্যামন্ডের মারা যাওয়ার দিন লেখা। মিস্টার জয়েস পলকহীন দৃষ্টিতে ক্লার্কটিকে দেখে যাচ্ছিলেন। এটা আপনাকে কে বলেছে? আমার এক ফ্রেন্ড। অংচি প্রায় নিখুঁত ইংরেজি বললেও আর উচ্চারণে চীনাদের যে স্বাভাবিক দুর্বলতা তা কাটাতে পারেনি। স্যার, আপনি জানেন
মিসেস ক্রসবি বারে বারে বলেছেন হ্যামন্ডের সাথে বহুদিন কোনো রকম যোগাযোগই ছিল না। এই চিঠিটা কিন্তু হ্যামন্ডের মৃত্যুর দিনই লেখা। আপনার কাছে কি চিঠিটা আছে? না। চিঠিটার বক্তব্য কি? আমার ফ্রেন্ড আমাকে একটা নকল করে দিয়েছে, আপনি যদি পড়তে চান। চাই। অংচি তার পকেট থেকে মোটা একটা পার্স বের করল। একতারা কাগজ, সিঙ্গাপুর ডলার, সিগারেট বাক্সের মধ্যে থেকে ভাঁজ করা হাফ পাতার একটি লেখা মিস্টার জয়েসের সামনে রাখল। তাতে লেখা, রবার্ট রাত্রে থাকবে না, তোমাকে আজ আসতেই হবে, রাত 11টায় এসো, না এলে পরিণাম ভালো হবে না, গাড়ি আনবে না। কি প্রমাণ যে এটা লেসলির লেখা? যে খবরটা দিয়েছে তার উপর সম্পূর্ণ ভরসা করা যায়। তাছাড়া এটা সহজেই প্রমাণ করা যায়। মিসেস ক্রসবি আপনাকে বলতে পারবে এরকম চিঠি সে লিখেছে কিনা। মিস্টার জয়েস বললেন, এটা অসম্ভব, মিসেস ক্রসবি এরকম চিঠি লিখতেই পারে না। তাহলে তো স্যার ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায়। আমার ফ্রেন্ড আমাকে বলেছিল, যেহেতু আমি এখানে কাজ করি, ভেবেছিল চিঠি সম্বন্ধে জানলেই আপনার সুবিধে, না হলে তো সোজা ডেপুটি পাবলিক প্রসিকিউটরের হাতে তুলে দিত। চিঠিটা কার কাছে? স্যার আপনি জানেন যে মারা যাওয়ার আগে এক চীনা মহিলার সাথে হ্যামন্ডের সম্পর্ক গড়ে ওঠে। চিঠিটা তার কাছে। দুজনের কেউই অনেকক্ষণ কথা বলল না। তারপর মিস্টার জয়েস বললেন তিনি ব্যাপারটা নিয়ে ভাববেন। বেশ কিছুক্ষণ মিস্টার জয়েস ঘটনাটি নিয়ে ভাবলেন। চিঠির সহজ বিশ্লেষণ নিশ্চয়ই কিছু আছে। মিসেস ক্রসবির কাছে এর উত্তর পাওয়া যাবে।